বিএনপির অবস্থা হয়েছে তাই। তারা ওই তেঁতুল গাছের নিচ দিয়ে হাঁটার সময় যদি ইলিশ মাছ হাতে থাকে তারা মনে করে পিছন থেকে ভূত ডাকছে। তো বিএনপি আজকাল ছায়া দেখে ভয় পাচ্ছে, অদৃশ্য শক্তিকে ভয় পাচ্ছে। তাদের সামনে তো দৃশ্যমান শক্তি আওয়ামী লীগ, তাদের সামনে তো দৃশ্যমান, তারা যদি ক্ষমতায় যেতে হয় আওয়ামী লীগকে পরাস্ত করেই তাদের ক্ষমতায় যেতে হবে। ভোট কেন্দ্রে যাওয়া না যাওয়া তার ব্যক্তিগত অধিকার, এই নিয়ে আমি কিন্তু কোনো কথা বলছি না। ভোট দিবেন কি দিবেন না সেটা নিয়েও কোনো অধিকার নাই। কিন্তু কেউ ঘরে শুয়ে থেকে কম্বলের নিচে এই গরমের দিনে শুয়ে থেকে যদি বলেন যে আমি ভোট কেন্দ্রে যাব না, ভোট দিতে পারলাম না, তাহলে এই দায়িত্ব কেউ নিবে না। কিন্তু বলছে যে দুই একটি ঘটনা ঘটেছে, কোনো সন্দেহ নেই, কিন্তু মেজরিটি 95% ক্ষেত্রে কোনো কিছু ঘটে নাই। সুতরাং এটাকে শান্তিপূর্ণ নির্বাচন বলা যায়, কোনো সন্দেহ নাই। সুষ্ঠু নির্বাচন বলা যায়, কোনো সন্দেহ নাই। একটা দোষ, কারণ আপনারা তো দোষ ধরবেনই, আপনাদের পক্ষেই বলি, ভোটারের উপস্থিতি কম হয়েছিল, এই দোষটা আছে নির্বাচনের। দুটো কথা প্রথমে বলে নেই, তারপর আপনার পয়েন্টে আসি। জি প্লিজ। প্রথমটি হচ্ছে, এটা সত্য যে কারো কারো কোন কোন স্থানের জন্য স্টিকার লাগানোর প্রয়োজন আছে। অনেক সংরক্ষিত এলাকা আছে যেখানে ইচ্ছে করলে সকলকে ঢুকতে দেওয়া যায় না, সেটাতে যদি কোনো একটা স্টিকার লাগানো ছাড়া আসলে দোষের কিছু নাই। আর দ্বিতীয়টি হচ্ছে, সিকিউরিটির ব্যাপার যদি থেকে থাকে, বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে গুরুত্ব হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যদি এই তার জন্য যদি কাজটি করতে হয় সেটা হয়তো মেনে নেওয়া যায়। কিন্তু উনি যে পুলিশের আইজিপির কথা বললেন, আমি তো সিরাজগঞ্জে রাতের বেলা ধরেন সপ্তাহে দুই একবার ফিরতাম আগে, এখন একটু কম ফিরি। তো সেইখানে দেখতাম আহ প্রধান হওয়ার দরকার নাই, উপপ্রধানরাও আসতে গেলে সেই সিরাজগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত রাস্তায় খবর হয়ে যেত, আমাদের জন্য সুবিধা হতো। তার পিছিয়ে যদি কোনোদিন পড়তে পারতাম তাহলে একদম তাড়াতাড়ি ঢাকায় চলে আসতে পারতাম। কিন্তু শত শত হাজার হাজার লোকের কষ্ট হতো, কোনো সন্দেহ নেই। আমি আর একটা ব্যাপারে একটু কথা বলে নেই, এই রাজনৈতিক গতানুগতিক আলাপ তো করি, আজকে আর একটি ব্যাপারে কথা বলে নিই। বাংলাদেশে পতাকার একটি ব্যবহার আছে। ও তার আগে বলে নেই, আমি নিউ ইয়র্কে গত বছরের আগে বছর যখন ইউনাইটেড নেশনস এর সম্মেলনে গিয়েছিলাম, ইউএনজিএ তে, অ্যাসেম্বলিতে, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার সময় রাস্তা বন্ধ করে দিয়েছিল, আমার স্পষ্ট খেয়াল আছে। তবে আমাদের রাস্তা থেকে সরে যেতে হয়নি, রাস্তার পাশে দাঁড়িয়ে লোকজন দেখেছে, তবে রাস্তা পুরোটাই বন্ধ ছিল। এখন আসি যে কথা বলতে চাচ্ছি, আপনি তো স্টিকারের কথা বললেন। আজকে দেখবেন আমেরিকায় যেমন সর্বত্র পতাকা ব্যবহার করা হয়, কিন্তু সেটা ওইভাবে দেখা হয় না। কিন্তু বাংলাদেশে সাংবিধানিক কোন কোন ব্যক্তি, কোন কোন পদধারী ব্যক্তি, তিনি যখন গাড়িতে থাকবেন তখন তিনি পতাকা উত্তোলন করতে পারবেন বা বাড়ির সামনে পতাকা দিনের বেলা উত্তোলন করতে পারবেন। কিন্তু বাংলাদেশে যেটা আজকে দেখে থাকেন, ইউনিভার্সিটি, সেটা প্রাইভেট ইউনিভার্সিটি হোক আর গভর্নমেন্ট ইউনিভার্সিটি হোক, আমি জানি না পতাকার মধ্যে কি মজা, তারা পতাকা একটা উড়িয়ে ঘোরেন। আমি জানি না, বিভিন্ন প্রতিষ্ঠান আছে সাংবিধানিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, এমন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের লোকজনও গাড়ির সামনে একটা ছোট পতাকা নিজেরাই বানিয়ে নিয়েছেন। এই পতাকা কেন ওড়ান এইটা আমি আসলে বুঝতে পারি না, এবং এইটা কোনো আইনগত ভিত্তি আছে কিনা তাও আমি জানি না আসলে। সেটা মাকসুদুল কামাল ভাইকে বলবো যে ব্যাপারে একটু বলার জন্য, যে আসলে এর কোনো আইনগত ভিত্তি আছে কিনা আমি আসলে জানি না সত্যিকার অর্থে। সুতরাং তারা যে কেন পতাকাগুলো লাগান এবং পতাকা লাগিয়ে তারা নিজেদেরকে কি মনে করেন, এটা আমি আসলে বুঝতে পারছি না। যাই হোক, এখন আপনার কথায় আসি। আহ বিএনপি অদৃশ্য শক্তির কথা বলেছে। আজকে আসলে আমি পত্র পত্রিকা পড়ছিলাম, একটা পত্রিকা চোখের সামনেই আছে আমার, বাংলাদেশ প্রতিদিন, বেশ ভালোই চলে। প্রথমটাই লেখা হয়েছে যে সিদ্ধান্তহীনতায় বিএনপি। ব্যাপারটা হচ্ছে কি, যে বিএনপি কি করবে বুঝতে পারছে না আসলে, কাকে দোষারোপ করবে। আমাদের ছোটবেলায় শুনতাম যে তেঁতুল গাছের নিচ দিয়ে গেলে, ইলিশ মাছে হাতে নিয়ে গেলে নাকি ভূতে কথা বলতো এবং ভূতে ধরার সম্ভাবনা, এটা গল্পের বই পড়েছি সম্ভবত। বিএনপির অবস্থা হয়েছে তাই। তারা ওই তেঁতুল গাছের নিচ দিয়ে হাঁটার সময় যদি ইলিশ মাছ হাতে থাকে তারা মনে করে পিছন থেকে ভূত ডাকছে। তো বিএনপি আজকাল ছায়া দেখে ভয় পাচ্ছে, অদৃশ্য শক্তিকে ভয় পাচ্ছে। তাদের সামনে তো দৃশ্যমান শক্তি আওয়ামী লীগ, তাদের সামনে তো দৃশ্যমান, তারা যদি ক্ষমতায় যেতে হয় আওয়ামী লীগকে পরাস্ত করেই তাদের ক্ষমতায় যেতে হবে, এর কোনো বিকল্প তাদের নেই। তারা যদি মনে করে অদৃশ্য শক্তির বিরুদ্ধে তারা যুদ্ধ করবে, এতে তাদের শক্তি ক্ষয় হতে পারে, কিন্তু জয়ের সম্ভাবনা নেই বললেই চলে। আর উপজেলা নির্বাচন, কেউ যদি বলে যে আমি ভোট দিতে পারি না এই উপজেলা নির্বাচনে, আমার বিশ্বাস করতে কষ্ট হয়। আমি তাকে প্রশ্ন জিজ্ঞেস করবো, আপনি ভোট কেন্দ্রে গেছেন কিনা? ভোট কেন্দ্রে যাওয়া না যাওয়া তার ব্যক্তিগত অধিকার, এই নিয়ে আমি কিন্তু কোনো কথা বলছি না। ভোট দিবেন কি দিবেন না সেটা নিয়েও কোনো অধিকার নাই।
কিন্তু কেউ ঘরে শুয়ে থেকে কম্বলের নিচে এই গরমের দিনে শুয়ে থেকে যদি বলেন যে আমি ভোট কেন্দ্রে যাব না, ভোট দিতে পারলাম না, তাহলে এই দায়িত্ব কেউ নিবে না। কারণ ভোটারের উপস্থিতি এবার কম হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং ইভিএম এ কোথাও কোথাও হয়েছে, কোথাও কোথাও ব্যালটও হয়েছে। সুতরাং কেউ কাউকে বাধা দিয়েছে দুই একটি জায়গা ছাড়া কিন্তু আমি পত্রিকায় ধান কাটার মৌসুম থেকে কম হয়েছে নাকি অন্য কোনো কারণ আছে এখানে? এখন আমাদের তো যিনি প্রধান নির্বাচন কমিশনার, উনি খুবই জ্ঞানী লোক, নিশ্চয়ই এ ব্যাপারে ওনার ভালো ধারণা আছে। তবে আমি দেখেছি যে ধান কাটার সাথে সম্পৃক্ততা কতটুকু আছে আমি বলতে পারবো না, কারণ সর্বত্রই তো আর ধান কাটার মৌসুম চলছে, কোনো সন্দেহ নেই, শত শত কৃষক ধান কাটছে। যেমন আমি যে এলাকার ভোটার, 4,70,000-এর মতো ভোটার, আমার ধারণা ধান কাটলে 1000-20 বেশি ধান কাটতে যায় না, যদি আমি বাড়িয়ে বললাম কথাটা। আর ওই দিন আমাদের ওইখানে তেমন বৃষ্টি ছিল না। তবে আমি একটা ব্যাপার খেয়াল করেছি, পৌরসভায় যেখানে উপজেলার কাজকর্ম নেই বললেই চলে, সেই পৌরসভারা গত 10 বছর উপজেলার কাজকর্ম মূল্যায়ন করে তারা ভাবতে পারে পৌরসভার কোনো কাজ, উপজেলার কোনো কাজ নেই আসলে পৌরসভায়, সত্যিকার অর্থে একদম কাজ নেই, মেয়ররা কাজ চালায়। তারা হয়তো ভোট দিতে যায় নাই। ইউনিয়ন পর্যায়েও যে ভোট খুব স্যাটিসফ্যাক্টরি তা না, তবে জাল ভোট পড়েছে কিংবা ভোটে অশান্তিপূর্ণ হয়েছে, ভোটে সহিংসতা হয়েছে খুব বেশি, এটা কিন্তু কেউ বলতে পারবে না। বলতে হবে এটা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। যদি কোনো ত্রুটি থেকে থাকে সেটা হচ্ছে, তাহলে পত্রিকাগুলোতে যে রিপোর্টগুলো হয়েছে সহিংসতা হয়েছে, না আমি কিন্তু বলেছি যে সেইভাবে বলতে পারবে না। দুই একটা ঘটনা একটু আগে কিন্তু বলেছি যে দুই একটা ঘটনা ঘটেছে, কোনো সন্দেহ নেই, কিন্তু মেজরিটি 90-95% ক্ষেত্রে কোনো কিছু ঘটে নাই। সুতরাং এটাকে শান্তিপূর্ণ নির্বাচন বলা যায়, কোনো সন্দেহ নাই। সুষ্ঠু নির্বাচন বলা যায়, কোনো সন্দেহ নাই। একটা দোষ, কারণ আপনারা তো দোষ ধরবেনই, আপনাদের পক্ষেই বলি, ভোটারের উপস্থিতি কম হয়েছিল, এই দোষটা আছে নির্বাচনের। তবে একটা ব্যাপার খেয়াল করে দেখবেন যে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং এটা ষষ্ঠ নির্বাচন হলো, ভোট কিন্তু এরকম 70 ভাগ থেকে 75 ভাগ থেকে শুরু করে, গত নির্বাচনে 40 ভাগ ছিল, এবার সেটা 36 ভাগ এসে দাঁড়িয়েছে। আপনার কি মনে পড়ে যে ইংল্যান্ডে যে সর্বশেষ কাউন্সিলর নির্বাচনটি হয়েছে, কত ভাগ ভোট পড়েছে? আমি যতদূর দেখেছি যে 55 ভাগের নিচে ভোট পড়েছে। কাজেই আমি অনলাইন দেখলাম সেদিন। কাজেই এই মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হলে, আর যদি প্রার্থী পছন্দের ব্যাপার থাকে, যেমন আমাদের আওয়ামী লীগের অনেকে ভোট দিতে জানে, তারা ভেবেছে 5জন আওয়ামী লীগের ক্যান্ডিডেট যে জিতুক আমাদেরই হবে, আমরা কেন নিজেদের মধ্যে শত্রুতা বাড়াতে যাব, এটা একটা কারণ হতে পারে। তবে কোন কারণ, এটা বিচার বিশ্লেষণ করে বের করতে হবে আপনাদেরকেই, যারা সাংবাদিকতার লাইনে আছেন। আমরা তো ধরেন ছাপোষা মানুষ, আমরা হয়তো বা নিজেদের কোথাও কিছু বলতে পারি, কিন্তু বড় এগুলো কিন্তু আপনাদেরকে খুঁজে বের করতে হবে। মানে মানুষ জানে আসলে, মানে ভোট দিলেও যা হবে, ভোট না দিলেও তা হবে, ব্যাপারটা কি মানে এই জন্যই কি এরকম বিষয়? না, মানুষ জানে না আসলে। আমি যে নির্বাচনী এলাকার ভোটার, সেইখানে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। 5 জন ভোটে দাঁড়িয়েছিল, যিনি জিতেছেন জনাব রিয়াজউদ্দিন, তিনি পেয়েছেন 48,000-এর কিছু কম, 2-1টি ভোট কম। আর যিনি হেরেছেন তিনি পেয়েছেন 44,000-এর কিছু কম, অর্থাৎ মাত্র 3,900 ভোটের ডিফারেন্সে জয়যুক্ত হয়েছে। এবং রাত 10টা 11টার সময় যখন ফলাফল ঘোষণা হয়, তখনও কেউ জানতো না যে কে জিতবে। এবং আরো যে 3জন দাঁড়িয়েছিলেন, তারা অবশ্য সুবিধা করতে পারে নাই, তাদের 3জনের জামানত গেছে। ভাইস চেয়ারম্যানদের ক্ষেত্রে একই অবস্থা। সুতরাং কোথাও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, কিন্তু কেউ জানতো না যে কে জিতবে, কারণ লড়াইটা শেষ মুহূর্ত পর্যন্ত হয়েছে, আমরা দেখেছি।